আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা অধ্যায় 4-এর যেই টপিকটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে টেবিল। সো ওয়েব পেজে কিভাবে টেবিল প্রদর্শন করতে হয় সেটা আমরা জানব। সো ওয়েব পেজে টেবিল প্রদর্শন করার জন্য আমাদেরকে কতগুলো ট্যাগ ব্যবহার করতে হয়। যেমন শুরুতেই হচ্ছে যেই ট্যাগটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে টেবিল ট্যাগ। ঠিক আছে স্যার, টেবিল তৈরি করার জন্য একটা ট্যাগ থাকে, তারপর টেবিল হেড অংশ প্রকাশ করার জন্য একটা টেবিলের হেড বা হেডার অংশকে প্রকাশ করার জন্য একটা ট্যাগ ব্যবহার করতে হয় যাকে বলা হয় টেবিল হেডার। একটা টেবিলের সারি বা রোকে প্রকাশ করার জন্য যেই ট্যাগ ব্যবহার করা হয় তাকে বলা হয় টেবিল রো ট্যাগ। আর একটা টেবিলের ডেটা, টেবিলের যে ঘরগুলো থাকে সেই ঘরগুলোতে ডেটা রাখার জন্য যে সকল যেই ট্যাগ ব্যবহার করা হয় তাকে বলা হয় টেবিল ডেটা ট্যাগ। ঠিক আছে স্যার, এই চারটি ট্যাগই হচ্ছে আমার কন্টেইনার ট্যাগ। কন্টেইনার ট্যাগ এরা হচ্ছে প্রত্যেকে হচ্ছে কন্টেইনার ট্যাগ। টেবিল ট্যাগকে প্রকাশ করা হয় টেবিল লেখে পুরো শব্দটাই, ট্যাগের মধ্যে পুরো শব্দটাই লেখা হয়। যেহেতু এই চারোটা ট্যাগই হচ্ছে কন্টেইনার ট্যাগ, সেহেতু টেবিলের ওপেনিংও থাকবে, ক্লোজিংও থাকবে। ঠিক একইভাবে টেবিল হেডার, টেবিল হেডারকে প্রকাশ করা হয় টিএইচ দ্বারা। টিএইচ দ্বারা হচ্ছে টেবিল হেডার। টেবিল রো টিআর, আর টেবিল ডেটা হচ্ছে টিডি। ঠিক আছে স্যার। সো ওয়েব পেজে আমি যদি টেবিল প্রকাশ করতে চাই, ঠিক আছে, একটা টেবিল আমি কতগুলো ডেটাকে যদি একটি টেবিল তৈরি করার মাধ্যমে উপস্থাপন করতে চাই তাহলে মূলত আমাদের এই চারটা ট্যাগের প্রয়োজন হবে। ঠিক আছে স্যার। আচ্ছা, এখন আসেন অ্যাট্রিবিউট সমূহ কি কি। আমরা টেবিল তৈরি করার সময় কি কি অ্যাট্রিবিউট আমাদের ব্যবহার করার প্রয়োজন হতে পারে। সো টেবিল ব্যবহার করার সময় আমাদের সর্বপ্রথম যে অ্যাট্রিবিউটটার প্রয়োজন পড়ে সেটা হচ্ছে বর্ডার, এরপর আছে সেল স্পেসিং, সেল প্যাডিং। ঠিক আছে স্যার। তারপর হচ্ছে আপনার আছে উইডথ, হাইট, অ্যালাইন, কল স্প্যান, রো স্প্যান। স্যার লিস্ট, লম্বা লিস্ট দেখে কি আপনাদের ভয় লাগতেছে? ভয় লাগার কোনো কারণ নাই। এই সবগুলোই যে ব্যবহার করতে হবে এমন কোনো কথা না, ঠিক আছে। বাট এই অ্যাট্রিবিউটগুলো সাধারণত কম বেশি ব্যবহার হয়, ঠিক আছে। আপনাদের পরীক্ষার খাতায় শুধুমাত্র আপনারা যখন পরীক্ষার খাতায় লিখবেন তখন আসলে অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করবেন কোনটা করবেন না। বাট এই দুইটা হচ্ছে কমন, এই যে প্রথম দুইটা বর্ডার এবং সেল স্পেসিং, এই দুইটা অ্যাট্রিবিউট আপনাকে অলওয়েজ ব্যবহার করতে হবে পরীক্ষার সময়। আর বাকি যে অ্যাট্রিবিউটগুলো দেখতেছেন সেগুলো হচ্ছে ডিপেন্ড করে প্রশ্ন বা উদ্দীপকের উপরে। এই অ্যাট্রিবিউটগুলো আমি কেন ব্যবহার করব বা কোথায় ব্যবহার করব, ঠিক আছে, আমরা জানবো। ঠিক আছে স্যার। আচ্ছা, সো বর্ডার, বর্ডার অ্যাট্রিবিউট দ্বারা যা বোঝানো হয় সেটা হচ্ছে কি আমরা যখন ওয়েব পেজে টেবিল ট্যাগের সাহায্যে যখন কোনো টেবিলকে প্রকাশ করতে চাই তখন এই সাপোজ মনে করেন আমি একটা টেবিল প্রকাশ করতে চাই যেখানে নাম এবং আইডি দেখাবে মানুষের। ঠিক আছে, ধরেন নেম ধরেন আপনার
রফিক, মিস্টার রফিক, আর আইডি ধরেন 101। ঠিক আছে স্যার, আমরা একটা টেবিল তৈরি করতে যাচ্ছি বা একটা টেবিলের মাধ্যমে অনেকগুলো ডেটাকে প্রকাশ করতে যাচ্ছি। সো সেখানে ধরেন একটা টেবিলের মধ্যে এরকম আপনার ডেটাগুলো প্রকাশ পাবে। আচ্ছা, এই বিষয়টা আমি না হয় যখন টেবিল রিয়েল লাইফে করাবো, আমি যখন এক্সাম্পল করাবো তখন আমি এটা বুঝাই দিতেছি, ঠিক আছে? আচ্ছা, বর্ডার অ্যাট্রিবিউটটা শুধুমাত্র প্রকাশ করা হয় টেবিলের বর্ডারকে প্রকাশ করার জন্য, টেবিলের বর্ডারকে প্রকাশ করার জন্য। বর্ডার রেড যে লাইন, বর্ডার বলতে আমরা কি বিভিন্ন দাগগুলো বুঝি, আমার সীমানা নির্ধারণ করার জন্য যে দাগগুলো থাকে সেগুলোকে বলা হয় বর্ডার। তো তেমনি ভাবে আমরা যখন একটা টেবিল তৈরি করি তখন টেবিলের এই যে আমরা দাগগুলো দেই, এই প্রত্যেকটা দাগ হচ্ছে এক একটা বর্ডার বলা হয়, প্রত্যেকটা দাগকে বলা হয় এক একটা বর্ডার। এই বর্ডার অ্যাট্রিবিউট দ্বারা হচ্ছে এই দাগগুলোকে বা বর্ডারকে ভিজিবল করা হয়, ঠিক আছে? ভিজিবল কেন করা হয় বললাম, কারণ এই বর্ডার অ্যাট্রিবিউটের ডিফল্ট ভ্যালু থাকে 0, ডিফল্ট ভ্যালু থাকে 0, ঠিক আছে? এটাকে আমাদের 1 লিখে নিতে হবে, আমি আসতেছি সেখানে। তারপর সেল স্পেসিং এর ডিফল্ট ভ্যালু, সেল স্পেসিং কি? সেল স্পেসিং হচ্ছে একটা টেবিল যখন আমি তৈরি করব তখন এই টেবিলের মধ্যে অ্যাকচুয়ালি দুই ধরনের স্পেস থাকে, একটা হচ্ছে বর্ডারের ইনার স্পেস আর একটা হচ্ছে আউটার স্পেস, ঠিক আছে স্যার? আপাতত জাস্ট এতটুকু বুঝে রাখেন যে সেল স্পেসিং বলতে বোঝানো হয় একটা বর্ডারের বাহিরের দিকের যে স্পেসটা, ঠিক আছে স্যার, সেই স্পেসটাকে কন্ট্রোল করে যে অ্যাট্রিবিউটের সাহায্যে যে এখানে কতটুকু স্পেস থাকবে কি থাকবে না, তো সেটা নিয়ন্ত্রণ করা হয় সেল স্পেসিং অ্যাট্রিবিউট দ্বারা। আর ভিতরে যেই কন্টেন্ট থাকবে বা ডেটাটা থাকবে সেই ডেটার সাথে যেই বর্ডারের যেই মধ্যবর্তী যেই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা নিয়ন্ত্রণ করা যাবে সেল প্যাডিং অ্যাট্রিবিউটের সাহায্যে, ঠিক আছে স্যার? তাহলে সেল স্পেসিং অ্যাট্রিবিউটটা হচ্ছে বর্ডারের একটা বর্ডারের বাইরের স্পেসটাকে কন্ট্রোল করা হবে সেল স্পেসিং অ্যাট্রিবিউট দ্বারা, আর সেল প্যাডিং অ্যাট্রিবিউট দ্বারা একটা সেল বা ঘরের মধ্যবর্তী একটা ঘরের ভিতরে যে ডেটা থাকবে সেই ডেটার সহিত যেই ভিতরের যে স্পেসটা, যে এই ডেটাটা এই ঘরের মধ্যে এই ঘর থেকে কতটা দূরত্বে থাকবে, যেমন এরকমও থাকতে পারে, ঠিক আছে? স্পেসটা কম থাকতে পারে প্রত্যেকটা বর্ডার। এখানে কিন্তু একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে বর্ডার থেকে একটা সেল বা ঘরের মধ্যে যে ডেটাটা থাকবে সেই ডেটার মধ্যবর্তী যেই ডেটা মধ্যবর্তী একটা সেল বা ঘরের মধ্যে যেই ডেটা থাকবে সেই ডেটার সাথে এই যে যে চারদিকে চারটা বর্ডার আছে এই বর্ডার সমান স্পেসটা সমান থাকবে। আমার এখানে লেখার ক্ষেত্রে একটু কম বেশি মনে হইতে পারে, বাট অলওয়েজ সেম থাকবে। সো আপনি এটা করলে এটা কি করতে পারবেন, নিয়ন্ত্রণ করতে পারবেন, এভাবেও করতে পারবেন, অথবা কি করতে পারবেন, এটাকে এর মাধ্যমে প্রকাশ করতে পারবেন যে স্পেসটা আগের বার কি ছিল, কম ছিল, এই ক্ষেত্রে কি আছে, বেশি আছে। সো ভিতরে যেই ডেটাটা থাকবে সেই ডেটার সাথে যেই বর্ডারের মধ্যবর্তী যে স্পেসটা, এটাকে নিয়ন্ত্রণ করা যাবে যে অ্যাট্রিবিউটের সাহায্যে, সেটা হচ্ছে সেল প্যাডিং, ঠিক আছে স্যার? আচ্ছা, টেবিলের ঘরগুলোর উইডথ কতটুকু হবে, কতগুলো প্রশস্ত হবে, কতখানি প্রশস্ত হবে, বা টেবিলের যে ঘরগুলো থাকবে, একটা টেবিলের মধ্যে অনেকগুলো ঘর থাকতে পারে, এই প্রত্যেকটা ঘরের প্রশস্ততা নির্ধারণ করার জন্য যে অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় তাকে বলা হয় উইডথ। আর একটা টেবিলের মধ্যে যতগুলো ঘর থাকবে সবগুলো ঘরের উচ্চতা নির্ধারণ করার জন্য যে অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় তাকে বলা হয় হাইট। তারপর অ্যালাইন কি? অ্যালাইন হচ্ছে আপনি ইচ্ছা করলে ওয়েব পেজের যে কোন স্থানে বা কোন অ্যালাইনমেন্টে হচ্ছে টেবিলটা থাকবে, লেফট অ্যালাইন থাকবে নাকি সেন্টার অ্যালাইন থাকবে নাকি রাইট অ্যালাইন থাকবে সেটা নির্ধারণ করতে পারবেন। আবার কি করতে পারবেন, একটি টেবিলের মধ্যে যখন একাধিক ডেটা থাকবে, প্রত্যেকটি ঘরে যখন ডেটা থাকবে তখন এই ডেটাগুলোর অবস্থান কি থাকবে, সেন্টারে থাকবে নাকি টেবিলের বাম পাশের লেখাগুলো থাকবে নাকি ডান পাশে লেখাগুলো থাকবে ইত্যাদি কি করতে পারবেন, ইত্যাদিও হচ্ছে এই অ্যালাইনমেন্টের সাহায্যে বা অ্যালাইন অ্যাট্রিবিউটের সাহায্যে কি করতে পারবেন, আপনি কন্ট্রোল করতে পারবেন। নাকি মাঝখানে থাকবে, টেবিলের যতগুলো ঘর থাকবে ঘরের মধ্যে যতগুলো ডেটা থাকবে সবগুলো কি থাকবে, প্রত্যেকটা ঘরের মাঝে অবস্থান করবে, সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন কিসের মাধ্যমে,
অ্যালাইন অ্যাট্রিবিউটের মাধ্যমে। আর কল স্প্যান, রো স্প্যান, কল স্প্যান এবং রো স্প্যান সাধারণত ব্যবহার করা হয়। আমরা অনেক সময় দেখি যে একটি টেবিলের অনেক সময় এরকম টেবিল দেখি আমরা, ঠিক আছে স্যার? ধরেন এই যে আমার দুইটা ঘর, উপরে নিচে দুইটা ঘর মিলে আমার একটা ঘর হয়েছে। আবার অনেক সময় কি হয়, অনেক সময় পাশাপাশি পাশাপাশি একাধিক ঘর মিলে একটা ঘর হয়। সো যখন পাশাপাশি অনেকগুলো ঘর মিলে যখন একটা ঘর হবে, তখন যে অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কল স্প্যান। আর উপরে নিচে একাধিক ঘর মিলে যখন একটা ঘর হবে, তখন যে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে তাকে বলা হয় রো স্প্যান। ঠিক আছে স্যার? এখানে দেখেন, এখানে যতগুলো অ্যাট্রিবিউট আমি লিখছি সবগুলো অ্যাট্রিবিউটের ভিতরে আপনি নিউমেরিক ভ্যালু ব্যবহার করতে পারবেন। নিউমেরিক ভ্যালু বাদে, সরি, অ্যালাইন অ্যাট্রিবিউট বাদে, ঠিক আছে? অ্যালাইন অ্যাট্রিবিউট বাদে বাকি সবগুলো আমরা দেখতেছি আপনার নিউমেরিক অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। শুধুমাত্র অ্যালাইন অ্যাট্রিবিউটের মধ্যেই আপনার নন নিউমেরিক বা আলফা নিউমেরিক যে ভ্যালুগুলো আছে, আলফা নিউমেরিক না, নন নিউমেরিক যে ভ্যালুগুলো আছে, সেই নন নিউমেরিক বা সংখ্যা বাদে যে অক্ষর ডেটাগুলো আছে আমার, সেই অক্ষর ডেটাগুলো হচ্ছে অ্যালাইন অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে ব্যবহার করতে হয়। ঠিক আছে স্যার? আশা করি মোটামুটি একটু ধারণা পাইছেন। এখন আসেন আমরা একটা এক্সাম্পল দেখি। ধরেন এই টেবিলটাকে প্রকাশ করার জন্য আমাকে এখন HTML কোড লিখতে হবে। ঠিক আছে স্যার? আচ্ছা, একটা টেবিলকে আমি যখন ওয়েব পেজের মাধ্যমে প্রকাশ করব, তখন আমাদেরকে ওই যে ট্যাগগুলো পড়ছিলাম টেবিলের রোকে প্রকাশ করার জন্য। রো বলতে আমরা কোনগুলাকে বুঝি? এই যে পাশাপাশি যে ঘরগুলা থাকে সেগুলাকে বলা হয় টেবিল রো। এটা হচ্ছে ফার্স্ট রো, এটা সেকেন্ড রো, এটা থার্ড রো। ঠিক আছে স্যার? TR যেটাকে প্রকাশ করা হয় TR দ্বারা। ঠিক আছে স্যার? একটা টেবিলের মধ্যে কি থাকে স্যার? অনেকগুলো ঘর থাকে বা সেল বা ঘর থাকে। এই প্রত্যেকটা ঘরের মধ্যে কি থাকে? এক একটা ডেটা থাকে। তো প্রত্যেকটা ঘরে যে ডেটাগুলোকে থাকে সেই ডেটাগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য যেই ট্যাগ ব্যবহার করা হয় সেটাকে বলা হয় কি স্যার? TD ট্যাগ। এই TD ট্যাগ দ্বারা প্রত্যেকটা ঘরের ডেটা সমূহকে কি করা হয় স্যার? উপস্থাপন করা হয়। আর টেবিলের শুরু থেকে শেষ পর্যন্ত টেবিল বোঝানোর জন্য হচ্ছে টেবিল ট্যাগটা ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে আসেন আমি এক্সাম্পলে চলে যাই। এগুলো তো আমরা সবাই জানি যে পাশাপাশি যেই ঘরগুলো থাকে এগুলোকে বলা হয় প্রত্যেকটা এক একটা রো। আর উপরে নিচে যেই ঘরগুলো থাকে, উপরের নিচে ঘরগুলোকে নিয়ে একত্রে বলা হয় কলাম। সো একটা টেবিলের মধ্যে মূলত কি থাকে? একটা টেবিলের মধ্যে একাধিক রো থাকে, একাধিক কলাম থাকে। ঠিক আছে স্যার? একাধিক রো এবং কলামের সমন্বয়ে কি করা হয় স্যার? একটা টেবিল গঠন করা হয় বা একটা টেবিল তৈরি হয়। ঠিক আছে স্যার? আচ্ছা, এই যে টেবিলগুলো আপনারা দেখতেছেন, এই টেবিলের মধ্যে পাশাপাশি ঘর মিলে একটা তথ্য উপস্থাপন হয় বা একে বলা হয় রেকর্ড। ডেটাবেসের ভাষায় বলে একটা রেকর্ড। এই টেবিলের মধ্যে কয়টি রেকর্ড আছে বলতে পারবেন স্যার? এই টেবিলের মধ্যে 2টি রেকর্ড আছে। দেখেন স্যার, মিরপুর স্থানের পোস্টাল কোড হচ্ছে 1216 আর ধানমন্ডির পোস্টাল কোড হচ্ছে 1205। এই যে আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ডেটাবেসের মধ্যে ডেটা সমূহ কি থাকে স্যার? বিভিন্ন টেবিল আকারে থাকে। রিলেশনাল ডেটাবেসের ক্ষেত্রে আপনারা চ্যাপ্টার 6 এ পড়বেন। রিলেশনাল ডেটাবেসের ডেটা সমূহ কি থাকে স্যার? তথ্য টেবিলের মধ্যে থাকে।
আমরা অলরেডি ডেটা এবং ইনফরমেশনের মধ্যে আশা করি সবাই পার্থক্য জানি যে ডেটা কাকে বলে আর ইনফরমেশন কাকে বলে। ঠিক আছে, আমি আর এই ক্লাসে ব্যাখ্যা করলাম না। সো রিলেশনাল ডেটাবেজের ক্ষেত্রে কি হয়, যে সকল ডেটাবেজের মধ্যে ডেটা সমূহ হচ্ছে টেবিল আকারে জমা থাকে। ঠিক আছে, ধরেন আপনারা এই যে সকল ইনফরমেশন দিয়ে হচ্ছে আপনারা অনলাইনে বিভিন্ন ফর্ম ফিল আপ করেন। ঠিক আছে, এটা ফেসবুকে করেন বা জিমেইলে করেন বা কলেজ ভর্তির সময় যে অনলাইন ইনফরমেশন গুলো কি বলে ফিল আপ করেন, যখন ফিল আপ করেন তখন আপনাদের ইনফরমেশন গুলো ডেটাবেজে টেবিলের মধ্যে কি স্টোর হয়ে যায়। সো আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, আপনার ফোন নাম্বার, আপনার অ্যাড্রেস ইত্যাদি সকল ইনফরমেশন একটা নির্দিষ্ট রোতে থাকে। এই রো, একটা নির্দিষ্ট রো এর মধ্যে যতগুলো ঘরে আপনার বিভিন্ন ডেটাগুলো আছে, এই সম্পূর্ণ রোটাকে বলা হয় একটা রেকর্ড। কার সম্বন্ধে? আপনার সম্বন্ধে একটা রেকর্ড। এরকম আপনি সহ আরো যারা যারা এই সার্ভিসটা ব্যবহার করতেছে, ঠিক আছে, বা রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে বা সাইন আপ করেছে, তাদের প্রত্যেকের ইনফরমেশন এরকম ডেটাবেস টেবিলের মধ্যে আলাদা আলাদা রোতে থাকে। ঠিক আছে স্যার? সো একটা রো এর মধ্যবর্তী প্রত্যেকটি ঘরের ডেটা মিলে একত্রে তাকে বলা হয় একটা রেকর্ড। ঠিক আছে স্যার? সো আমরা যখন এই যে ডেটা টেবিল তৈরি করব, ওয়েব পেজে ডেটা টেবিল তৈরি করব, তখন হচ্ছে আমরা এই রো ওয়াইজ যাব বা রেকর্ড ওয়াইজ যাব। ঠিক আছে স্যার? আসেন আমরা কথা আর বেশি না বলে আমরা এক্সাম্পলে চলে যাই। সো আমাদের কি করতে হবে, এই টেবিলটা ওয়েব পেজের মাধ্যমে প্রদর্শন করতে হবে। ঠিক আছে স্যার? আচ্ছা, সো আমাদের এইখানে টোটাল ঘর আছে কয়টা বা সেল আছে কয়টা? 1 2 3 4 5 6। যেহেতু 6টা ঘর আছে সেহেতু আমাদের কি করতে হবে, 6টা ঘরে কি 6টা ডেটা আছে। সো আমাদেরকে যেহেতু 6টা ঘর আছে বা 6টা ডেটা আছে সেহেতু আমাদেরকে কি করতে হবে, 6টা টিডি লিখে ফেলতে হবে। তাই তো স্যার? 6টা টিডি লিখে ফেলতে হবে। আমরা জানি টিডি দ্বারা বোঝায় টেবিল ডেটা, এবং এই টিডি ট্যাগটা হচ্ছে একটা কন্টেইনার ট্যাগ। তার মানে হচ্ছে এইটার ওপেনিং ট্যাগও থাকবে, এটার ক্লোজিং ট্যাগও থাকবে। ঠিক আছে স্যার? আচ্ছা, 6টা লিখে ফেলছি, 1 2 3 4 5 6। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন আসেন প্রথম ঘর বা প্রথম রো এর যেই ঘরটা আছে, ঠিক আছে, প্রথম রো প্রথম কলামের যেই ঘরটা, সেটার ভ্যালু কি? প্রথম টিডির মধ্যে আমরা হচ্ছে এইভাবে যাব, রেকর্ড ওয়াইজ যাব, বলছি না স্যার? এভাবে যাব। তারপর প্রথম রেকর্ডটা যখন শেষ হবে তখন আবার সেকেন্ড রেকর্ডের বাম থেকে শুরু করব, বা ফার্স্ট রো এর যতগুলো কলাম থাকবে বা যতগুলো ঘর থাকবে, ঘরগুলো শেষ হওয়ার পর আবার সেকেন্ড রো এর ফার্স্ট কলাম থেকে শুরু করব। ঠিক আছে স্যার? সো আমাদের প্রথম টিডির মধ্যে আমরা কি লিখবো? প্লেস, তারপর কি লিখবো? পোস্টাল কোড, তারপর কি লিখবো? মিরপুর, তারপর লিখবো 1216, তারপর লিখবো ধানমন্ডি, তারপর লিখবো 1205। ঠিক আছে স্যার? স্পেস কম বেশি এখানে ডাজন্ট ম্যাটার। ঠিক আছে স্যার, লিখলাম, খুব ভালো কথা। এখন দেখেন স্যার, আমাদের এই যে প্লেস এবং পোস্টাল কোড, এখন এই যে 6টা ঘরের যে 6টা ডেটা আমি টিডি লিখলাম, সবগুলো কি সেম রোতে আছে? সেম রোতে কিন্তু নেই, ডিফারেন্ট ডিফারেন্ট রোতে আছে। প্লেস এবং পোস্টাল কোড এই দুইটা আছে আমার প্রথম রোতে। সো রো আলাদা আলাদা, এই 6টা ঘরের যে 6টা ডেটা আলাদা আলাদা রো বা সারিতে আছে, সেটা বোঝানোর জন্য আমাদেরকে টিআর ট্যাগ ব্যবহার করতে হবে বা টেবিল রো ট্যাগ ব্যবহার করতে হবে। সো প্লেস এবং পোস্টাল কোড এই দুইটা ঘর মিলে আমার হচ্ছে ফার্স্ট রো, বা এই দুইটা ঘর মিলে আমার একটা টেবিল রো। সো কি করব দেখেন স্যার, এই যে প্লেস এবং পোস্টাল কোড এই দুইটা মিলে হচ্ছে আমার একটা রো। সো কি করব, এই দুই লাইন কোডের আগে আমি একটা টিআর বা টেবিল রো ওপেনিং ট্যাগ লিখবো, এবং এইটার শেষে কি করব, টিআর এর ক্লোজিং ট্যাগ দিয়ে দিব। ঠিক আছে স্যার? এটা আপনারা উপরে নিচে দেন বা বামে আর ডানে দেন, কোনো অসুবিধা নাই, একই জিনিস বোঝায়। এটা আশা করি আপনারা সবাই জানেন। সো
আমার দেখেন স্যার প্লেস এবং পোস্টাল কোডের জন্য যেই কোড আমরা লিখছি, ঠিক আছে স্যার, তার আগে একটা টিআর দিব, টিআর এর ওপেনিং ট্যাগ দিব এবং তার শেষে একটা টিআর দিব। তাহলে এই টিআর থেকে এই টিআর পর্যন্ত বোঝা যাচ্ছে এটা হচ্ছে একটা টেবিল রো, যার মধ্যে কয়টা ঘর আছে বা কয়টা ডেটা আছে, দুইটা ডেটা আছে। ঠিক আছে স্যার, সেম ভাবে পরবর্তী রোকে প্রকাশ করার জন্য মিরপুর এবং 1216 এই দুইটা মিলে হচ্ছে আমার সেকেন্ড রো। সো এইটার কোথা থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, এখানে একটা টিআর দিব আর এখানে একটা টিআর এর ক্লোজিং ট্যাগ দিয়ে এটা সেকেন্ড রোর কাজ কমপ্লিট করব। ঠিক একইভাবে এখানে আরেকটা টিআর এর ওপেনিং ট্যাগ দিব এবং এখানে টিআর এর একটা ক্লোজিং ট্যাগ দিব। এখন আপনারা দেখেন এখান থেকে এইটা বুঝাইতেছি আমি ফার্স্ট রো, যার মধ্যে হচ্ছে দুইটা ঘর আছে। এটা হচ্ছে আমার সেকেন্ড রো, যার মধ্যে হচ্ছে দুইটা ঘর আছে। আবার এটা হচ্ছে আমার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার থার্ড রো, যার মধ্যে দুইটা ঘর বা টেবিল ডেটা আছে। ঠিক আছে স্যার, এখন দেখেন এই যে 6টা ঘর মিলে, ঠিক আছে স্যার, এখানে দেখেন এখন কয়টা রো আছে, 3টা রো, একটা দুইটা তিনটা। আপনার টেবিলেও কোডের মধ্যে দেখেন 3টা রো আছে, এটা হচ্ছে ফার্স্ট রো, এটা সেকেন্ড রো, এটা থার্ড রো। এর মধ্যে টিডি আছে কয়টা দেখেন, এক ঘর আছে কয়টা, 1 2 3 4 5 6। এই জন্য আপনারা কি 6টা টিডি ব্যবহার করছেন ওপেনিং এবং ক্লোজিং। ঠিক আছে স্যার, আচ্ছা এখন এই যে 6টা ঘর বা 3টা টেবিল রো মিলে আমার কি হয়েছে, এই টেবিলটা হয়েছে। এই টেবিলে আর কিছু নেই, 3টা রো আর 2টা কলাম, টোটাল মিলে হচ্ছে টোটাল 6টা ঘর আছে। সেই টেবিলটা শুরু হয়েছে কোথা থেকে, শুরু হয়েছে এখান থেকে। সো এর আগে বা এর উপরে কি করবেন, টেবিলের যে ওপেনিং ট্যাগটা আছে সেটা দিতে হবে এবং সবার শেষে আপনার যখন লেখা হয়ে যাবে এর ডানে বা নিচে আপনারা টেবিলটাকে কি করে দিবেন, ক্লোজ করে দিবেন। ঠিক আছে স্যার, আমার কথা কি বুঝতে পারছেন স্যার? দেখেন, সো আপনি যদি এই কোডটা লেখেন, এই কোডটা লিখলে আউটপুটে কিন্তু এইটা এখনো আসবে না। ঠিক আছে স্যার, আশা করতেছি আমি এই পর্যন্ত কারো বুঝতে কোনো প্রবলেম নেই। যদি প্রবলেম থেকে থাকে আপনারা একটু ভিডিওটা আরেকটু আগে থেকে বা এই যা বললাম এক্সাম্পল থেকে শুরু করে এই ভিডিওটা আরেকবার দেখবেন, আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সো এই পর্যন্ত আমি যখন কোডটি লিখব তখন আমার আউটপুটে ঠিক হুবহু এরকম আসবে না, আমার আউটপুটে আসবে এরকম। ঠিক আছে স্যার, কোনো ধরনের বর্ডার থাকবে না। আমি কিন্তু শুরুতে আপনাদেরকে বলছিলাম যে আচ্ছা এখানে যে একটা টেবিল তৈরি হয়েছে সেটা নিয়ে তো কারো কোনো কোশ্চেন নাই। আমরা যদি আউটপুটে যদি এইটা দেখতে পারি, এটা দেখলে আমরা তো বুঝতেছি না যে এটা টেবিল হয় নাই, তাই না স্যার? আমরা কি বুঝতেছি, এখানে কোনো টেবিল তৈরি হয়েছে না টেবিল তৈরি হয় নাই? আমরা বুঝতে পারতেছি এখানে একটা টেবিল তৈরি হয়েছে। কিভাবে বুঝলাম? কারণ হচ্ছে আমরা যে 3টা রো তৈরি করলাম, দেখেন স্যার 3টা রো ভিত্তিক ডেটাগুলো সাজানো আছে এবং প্রত্যেকটা রো এর মধ্যে 2টা করে কি থাকবে, ঘর থাকবে। দেখেন স্যার প্রত্যেকটা রো এর মধ্যে কিন্তু 2টা করে ঘর আকারেই সে প্রকাশ করতেছে ডেটাগুলো, হিজিবিজি করে প্রকাশ করতেছে না বা এলোমেলো ভাবে প্রকাশ করতেছে না। আমরা যে অর্গানাইজের টেবিলের কোডগুলো লিখছি, টেবিল ডেটার ঘরের জন্য কোডগুলো লিখছি, ঠিক সেম ভাবেই কিন্তু সেম স্ট্রাকচারে কিন্তু আউটপুটটা প্রদর্শন করতেছে। বাট যেভাবে প্রদর্শন করতেছে না সেটা হচ্ছে কোনো ধরনের বর্ডার বা মার্জিন দেখাচ্ছে না বা দাগ দেখাচ্ছে না। সেই দাগটাকে দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই টেবিলের আমরা কি চাই, একটা বর্ডার চাই, সো বা দাগ চাই। আমরা রিয়েল লাইফে যেভাবে টেবিল তৈরি করি, তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, টেবিল অ্যাট্রিবিউট, টেবিল ট্যাগের মধ্যে টেবিলের ওপেনিং যে ট্যাগ থাকবে তার মধ্যে আপনাদেরকে যেই অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে তার নাম হচ্ছে বর্ডার। এই বর্ডার সমান সমান ইনভার্টেড কমার মধ্যে 1 লিখে দিতে হবে। ঠিক আছে স্যার, এটাই বলতেছিলাম, বর্ডার অ্যাট্রিবিউটের ডিফল্ট ভ্যালু থাকে 0। এই দাগগুলো থাকে না, আপনাকে ভিজিবল করে দিতে হবে, প্রকাশ করতে হবে, দাগগুলো যেন সবাই দেখতে পারে। এই কারণে আপনাকে 0 ভ্যালুটা চেঞ্জ করে 1 লিখে দিতে হবে। ঠিক আছে স্যার, আচ্ছা যদি 1 লেখেন তাহলে আউটপুটটা কিভাবে প্রকাশ পাবে আমি একটু দেখাই আপনাদেরকে।
আপনারা হয়তো দেখতে পারতেছেন যে এটা কি করলাম আমি। সো অ্যাকচুয়ালি আপনি যখন বর্ডার ইকুয়ালস টু 1 লিখবেন তখন এইভাবেই হচ্ছে আউটপুটটা প্রকাশ পাবে। এখানে এই যে স্পেসগুলো সব জায়গায় সমান থাকবে, ঠিক আছে স্যার? আমার এখানে হাত দিয়ে আঁকা তো এই জন্য স্পেসগুলো কম বেশি দেখা যাচ্ছে, বাট এই স্পেসগুলো সমান থাকবে, ঠিক আছে স্যার? প্রত্যেকটা একটা বর্ডার থেকে আরেকটা বর্ডারের মধ্যবর্তী যে স্পেসটা থাকে এই স্পেসগুলো হচ্ছে সবসময় সমান থাকবে। আচ্ছা, তো আপনি যখন বর্ডার সমান 1 করলেন তখন কি হবে? তখন হচ্ছে এইভাবে আউটপুটটা প্রকাশ করবে। কেন এইভাবে প্রকাশ পায়? কারণ একটা টেবিলের মধ্যে যতগুলো ঘর থাকবে আপনি যখন বর্ডার অ্যাট্রিবিউটের ভ্যালু 1 করে দিবেন তখন প্রত্যেকটা ঘরের চারপাশে আলাদা করে এই বর্ডারের দাগগুলো হচ্ছে ভিজিবল হবে, বা প্রত্যেকটা ঘরকে আলাদা আলাদা ভাবে দেখাবে যে এইটা একটা ঘর, এইটা একটা ঘর, এইটা এটা এটা একটা ঘর, ঠিক আছে? এবং একটা টেবিলের মধ্যে যতগুলো রো বা কলাম থাকবে বা যতগুলো ঘর থাকবে সবগুলো ঘর মিলে একটা চারপাশে বর্ডার তৈরি হবে, ঠিক আছে স্যার? তো তাহলে এ থেকে স্যার মুক্তির উপায় কি? এর থেকে মুক্তির উপায় হচ্ছে আপনাকে বর্ডার সমান সমান 1 লেখার পরে আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, এটা হচ্ছে সেল স্পেসিং। সেল স্পেসিং সমান সমান লিখতে হবে ইনভার্টেড কমার মধ্যে 0। এই ডিফল্ট ভাবে সেল স্পেসিং এর ভ্যালু থাকে 2। আপনারা যে স্পেস গুলো দেখতেছেন না, এগুলো হচ্ছে সেল স্পেসিং এর ডিফল্ট ভ্যালু থাকে 2। সো এই যেই 2 থাকে ভ্যালু বা 2 থাকে, একে আপনার কি করতে হবে? 0 করতে হবে। বর্ডার অ্যাট্রিবিউটের ডিফল্ট ভ্যালু থাকে 0, যাকে আপনার কি 1 করতে হবে, 1 লিখতে হবে। আর সেল স্পেসিং এর ভ্যালু থাকে 2, এখানে আপনাকে কি করতে হবে? এটাকে 0 করতে হবে। কেন 0 করতে হবে? কারণ দেখেন স্যার, একটা ঘরের মধ্যে এই যে আমরা যে দাগগুলো দেখতেছি আলাদা আলাদা করে, এই যে দেখেন এই ডেটার যেই বর্ডারটা, এই যে চারপাশের যে বর্ডারটা, এই বর্ডারের সাথে সেল স্পেসিং 0 করলে কি হবে? দেখেন আমি যে 2 বললাম, সেল স্পেসিং এর ডিফল্ট ভ্যালু 2। ডিফল্ট ভ্যালু 2 বলতে আমি কি বুঝাচ্ছি? আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে এই যে স্পেসটা দেখতেছেন না, এই বর্ডার থেকে এই বর্ডারের স্পেস, ঠিক আছে? এই স্পেস, এই স্পেস, এখানের স্পেস, এখানের স্পেস, এখানের, 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 ঠিক আছে স্যার? এই সবগুলা স্পেস হচ্ছে আমার 2। এই যে বললাম সবগুলো সমান থাকবে, এই স্পেসগুলো হচ্ছে আমার 2। এটাকে আপনার 0 করতে হবে। এখন আপনি যখন 0 করবেন মানে হচ্ছে এই স্পেসগুলো যখন আপনি মুছে দিবেন, এই স্পেসগুলো আপনি যখন মুছে দিবেন তখন কি হবে এখানে? ক্যান ইউ ইমাজিন? যখন আপনি স্পেসগুলো মুছে দিবেন তখন এই দাগ এবং এই দাগ মিলে একটা দাগ হবে। মিলবে না অ্যাকচুয়ালি, এখানে এই দুইটা দাগ হচ্ছে পাশাপাশি থাকবে, ঠিক আছে স্যার? আবার এই দুইটা দাগ পাশাপাশি থাকবে, এই দুইটা দাগ পাশাপাশি অবস্থানে চলে আসবে, মানে এদের মধ্যে কোনো স্পেস থাকবে না, ঠিক আছে স্যার? আমি যদি একটু রিক্রিয়েট করে আপনাদেরকে দেখাই তাহলে হয়তো ভালো হবে। এখানের স্পেস থাকবে না, এখানের স্পেস থাকবে না মানে এই লাইনটা হচ্ছে পাশাপাশি চলে আসবে, এখানে চলে আসবে, এইখানে চলে আসবে, তাই তো স্যার? তারপর এই বাম পাশের লাইনটা কি হবে? দেখেন বাম পাশের লাইনটা এখানে চলে আসবে, নিচের লাইনটা কি হবে? দেখেন এইখানে চলে আসবে, ডান পাশের লাইনটা কি হবে? দেখেন স্যার এইখানে চলে আসবে। তারপর এই যে এই দুইটার যে স্পেস, এই দুইটার স্পেস কি হবে স্যার? পাশাপাশি চলে আসবে। সেম ভাবে এই দুইটার স্পেস কি হবে স্যার? পাশাপাশি চলে আসবে, ঠিক আছে? আবার দেখেন এই দুইটার স্পেস কি পাশাপাশি চলে আসবে, এই দুইটার স্পেস কি পাশাপাশি চলে আসবে। আবার দেখেন এদের দূরত্ব, এদের দূরত্ব, এদের দূরত্ব, এখানে কি হবে? এগুলো সব পাশাপাশি চলে আসবে না স্যার? পাশাপাশি চলে আসবে। তাহলে আপনি দেখেন তো, আপনি যেভাবে টেবিলের আউটপুটটা দেখাইতে চাইছেন সেইভাবে কি দেখানো যাবে স্যার?
আমরা রিয়েল লাইফে যেভাবে টেবিল আঁকি সেভাবে কিন্তু আউটপুটটাও চলে আসবে। ঠিক আছে স্যার? সো আমি এই জন্য শুরুতেই বলছিলাম যে টেবিল লের ওপেনিং ট্যাগের মধ্যে বর্ডার অ্যাট্রিবিউট এবং সেল স্পেসিং অ্যাট্রিবিউট, এই দুটো অ্যাট্রিবিউট অবশ্যই আপনাদেরকে ব্যবহার করতে হবে। যদি ব্যবহার না করেন তাহলে আমরা রিয়েল লাইফে যেভাবে দাগ টেনে, এক সিঙ্গেল দাগ টেনে আমরা যে ঘর তৈরি করি বা টেবিল তৈরি করি সেভাবে প্রকাশ পাবে না। এবং অবশ্যই এই টেবিল ট্যাগের মধ্যে বর্ডার অ্যাট্রিবিউটের ভ্যালু 1 আর সেল স্পেসিং এর অ্যাট্রিবিউটের ভ্যালু 0, এটা একদম ফিক্সড। এটা এই লাইনটা অবশ্যই সব সময় লিখে দিতে হবে যে টেবিল বর্ডার ইকুয়ালস টু 1, সেল স্পেসিং 0। যতক্ষণ না পরীক্ষার প্রশ্নে বলে যে একটা টেবিল তৈরি করো যেখানে বর্ডারের ভ্যালু থাকবে 2, বর্ডারের ভ্যালু 2 হলে কি হবে স্যার? আপনারা টেবিলের এই যে চারপাশে যে বর্ডারের যে দাগটা দেখতেছেন এই দাগটা একটু মোটা অক্ষরে দেখা দিবে, আর কোনো কিছু না। 3 দিলে আরেকটু মোটা অক্ষরে লেখা দিবে, আর 1 হচ্ছে মিনিমাম, যেটা দিলে একটা মিনিমাম দাগ দেখতে পারবেন। ঠিক আছে স্যার? আচ্ছা, এইভাবে হচ্ছে আপনারা করবেন। ঠিক আছে স্যার? আচ্ছা, রিয়েল লাইফে আমরা কিন্তু এই সেল স্পেসিং 0 লিখি না, আমরা আরেকটা ইনলাইন সিএসএস এর হেল্প নেই। ঠিক আছে স্যার? সিএসএস কি ক্যাসকেডিং স্টাইল শিট, সেটা তোমাদের না লিখলেও প্রয়োজন নাই, মানে লিখার প্রয়োজন নাই। ঠিক আছে স্যার? আমরা রিয়েল লাইফে কি করি? বর্ডারকে কলাপস করি। আমরা এখানে সেল স্পেসিং 0 দেওয়ার ফলে কি হয়েছে দেখেন স্যার, এই যে সেলগুলো, যে বর্ডারগুলোর মাঝখানে যে স্পেসগুলো ছিল এই স্পেসগুলো পাশাপাশি অবস্থানে চলে আসছে। তো পাশাপাশি অবস্থানে যখন থাকবে তখন কিন্তু কম্পারেটিভলি কিছুটা মোটা দেখা যাবে দাগটা। দুইটা লাইন, দুইটা দাগ যদি পাশাপাশি অবস্থানে থাকে তাহলে একটু কম্পারেটিভলি একটা মোটা দেখা যাবে না? আমরা রিয়েল লাইফে কি করি? রিয়েল লাইফে কিন্তু সেল স্পেসিং 0 লিখি না, বর্ডার 1 লেখার পর একটা কি করি স্যার? সিএসএস এর কোড লিখি স্টাইল অ্যাট্রিবিউটের সাহায্যে। আমরা লিখি বর্ডার হাইফেন কলাপস, বর্ডার হাইফেন কলাপস। আচ্ছা, দেখা যাচ্ছে না, আমি একটু নিচে লিখতেছি। সেটা হচ্ছে স্টাইল ইকুয়ালস টু বর্ডার হাইফেন কলাপস কোলন কলাপস। ঠিক আছে স্যার? এইটা হচ্ছে সিএসএস প্রপার্টি বলা হয়, আর এটা হচ্ছে প্রপার্টি ভ্যালু। আপনি সেল স্পেসিং 0 লিখলে কি হবে? এই সেলগুলো, এই প্রত্যেকটা সেলের যে বর্ডারগুলো থাকবে এই বর্ডারগুলো পাশাপাশি অবস্থান করবে। আর আপনি যদি এই সেল স্পেসিং 0 না লিখে স্টাইল ইকুয়ালস টু ইনভার্টেড কমার মধ্যে বর্ডার হাইফেন কলাপস কোলন কলাপস এই কোডটা যদি লিখে দিতে পারেন তাহলে কি হবে? তাহলে এই যে দুইটা বর্ডার পাশাপাশি থাকতেছে এই দুইটা বর্ডার মার্জ হয়ে যাবে, দুইটা বর্ডার মার্জ হয়ে একটা সিঙ্গেল বর্ডার হিসেবে প্রকাশ করবে। ঠিক আছে স্যার? দুইটা বর্ডার মার্জ হয়ে একটা সিঙ্গেল বর্ডারে প্রকাশ করবে, আর একটা সিঙ্গেল বর্ডারে প্রকাশ করলে তখন এটা দেখতেও ভালো লাগবে, বা আমরা যেভাবে করি। ঠিক আছে স্যার? একটা সিঙ্গেল বর্ডার আমরা যে সবসময় টেবিল অঙ্কন করার সময় যে ফর্মুলা মেইনটেইন করে এই যে এইভাবে দেখাবে। আগেরবার কম্পারেটিভলি মোটা দেখাচ্ছিল, এখন এই দাগগুলো চিকন দেখাবে। কেন চিকন দেখাবে কম্পারেটিভলি আগের তুলনায়? কারণ হচ্ছে আগে হচ্ছে দুইটা দাগ পাশাপাশি অবস্থান করত, আর এখন হচ্ছে দুইটা দাগ একত্রিত হয়ে একটা সিঙ্গেল দাগে পরিণত হয়েছে। ঠিক আছে? সো এই কারণে কম্পারেটিভলি কি হবে? চিকন দেখাবে। কেউ আবার পরীক্ষায় বেশি মার্ক পাওয়ার জন্য সেল স্পেসিং 0 এরপর এইটা দুইটা একসাথে লেখা দিয়েন না, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। ঠিক আছে স্যার? যে কোনো একটা লিখবেন, হয় সেল স্পেসিং 0 অথবা স্টাইল ইকুয়ালস টু বর্ডার কলাপস। এখন এই কোডটা লিখতে যায় যদি কেউ বানান ভুল করেন তাহলে আমি বলবো লেখার দরকার নাই। আপনারা এইটা না লিখে যদি শুধু সেল স্পেসিং 0 লিখে দেন তাহলে কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে পরীক্ষার খাতায়। ঠিক আছে স্যার? সো আপনারা বেটার এইটাই লেখেন, সেল স্পেসিং সমান সমান ইনভার্টেড কমার মধ্যে 0। এখন আসেন স্যার, আপনারা টেবিলের কোড দেখে বলবেন যে স্যার আপনি তো যে ট্যাগগুলো ব্যবহার করছেন এগুলো, এখানে তো আপনার টিএইচ যেই ট্যাগটা আমরা পড়ছিলাম টেবিল হেডার, এই টেবিল হেডার ট্যাগটা তো আমরা কোথাও ব্যবহার করলাম না। এই ট্যাগটা আমরা কোথায় ব্যবহার করব? দেখেন স্যার, এই টিএইচ বা টেবিল হেডার ট্যাগটা সাধারণত ব্যবহার করা হয়
আমরা এই যেই টেবিলের জন্য এই কোডটা লিখলাম, ঠিক আছে স্যার, আমাদের ধরেন যদি সাপোজ এই ঘরটা যদি না থাকতো আমাদের, ঠিক আছে স্যার, টেবিলের মধ্যে এই ঘরটা যদি আমার না থাকতো, তাহলে ধরেন এখানে অন্য ডেটা আছে বা এই ঘরটাই ধরেন আমাদের নাই, ঠিক আছে, যদি এরকম থাকতো টেবিলটা যে মিরপুর 1216, ধানমন্ডি 1205, আমি আপনি এই ডেটাগুলো দেখে অ্যাকচুয়ালি কি বুঝতাম? এটা কি মানুষের নাম, নাকি জায়গার নাম, না কিসের নাম, নাকি কোনো ভাতের হোটেলের নাম? আমরা কিন্তু এই নামগুলো দেখলে কিন্তু অ্যাকচুয়ালি কোনো কিছু বুঝতে পারতাম না, ঠিক আছে স্যার। সো আবার এই যে দেখেন এখানে 1216 বা 1205, এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলো অ্যাকচুয়ালি কি, এটা কি কারো ফোন নাম্বার, নাকি কোনো এটা কি এটা মোবাইল নাম্বার, বা নাকি কোনো পোস্টাল কোড, নাকি কোনো আইডি নাম্বার? ঠিক আছে স্যার, আমরা কিন্তু এই নাম্বার দেখে কিন্তু কোনো কিছু বুঝতে পারতাম না বা বলতে পারতাম না, ঠিক আছে স্যার। সো আমরা যেন খুব সহজে বুঝতে পারি বা ব্যবহারকারী যেন খুব সহজে বুঝতে পারে, সেই কারণে যে কোনো টেবিলের ক্ষেত্রেই প্রথম যেই রোটা থাকে সেই রোতে কি করা হয় স্যার, হেডার থাকে, যে এই কলামের মধ্যে যেই ডেটাগুলো থাকবে সেগুলো কি, আবার এই কলামের মধ্যে যেই ডেটাগুলো থাকবে সেই ডেটাগুলোকে কি ধরনের ডেটা থাকবে, এগুলো হচ্ছে তো আপনার পোস্টাল কোড, ঠিক আছে স্যার। কোন একটা টেবিলের প্রথম রোয়ের যেই ঘরগুলা থাকবে, সেই প্রথম রোয়ে যেই ঘরগুলা থাকবে তাদেরকে বলা হবে উক্ত টেবিলের হেডার রো। আমি যদি আপনাদেরকে বলি পরীক্ষার সময় যে আপনারা হচ্ছে, আমি যদি প্রশ্ন বলি আপনাদেরকে ডেটা আর ইনফরমেশনের পার্থক্য লেখেন, আপনারা কি করবেন, এরকম ঘর তৈরি করবেন, ঘর তৈরি করে লিখবেন, তাই না স্যার? এখন আপনারা যদি এইভাবে 1 2 3 4 1 2 3 4 দুই পাশে দুইটা যদি লেখেন, এখন আমি কি বুঝবো কোন পাশে ডেটার ইনফরমেশন লিখছেন আর কোন পাশে ডেটা সম্পর্কিত তথ্য লিখছেন আর কোন পাশে ইনফরমেশন সম্পর্কিত তথ্য দিচ্ছেন, ঠিক আছে, বা ইনফরমেশনের কথা লিখছেন, কিভাবে বুঝবো? আপনারা কি করেন, সবসময় প্রথমে লিখে দেন যে ডেটা, আবার এই পাশে লিখে দেন ইনফরমেশন। তার মানে হচ্ছে আমি এই বাম পাশের ঘরের মধ্যে যা যা লিখবো সবগুলো হচ্ছে ডেটা সম্পর্কিত কথা লিখবো, আর এই টেবিলের ডান পাশের ঘরে আমি যে কথাগুলো লিখবো সেই কথাগুলো হচ্ছে ইনফরমেশন সম্পর্কিত কথা, তাই তো স্যার? এই যে আপনারা ডেটা আর ইনফরমেশন লিখলেন, এইটাই হচ্ছে কি স্যার, উক্ত টেবিলের হেডার, ঠিক আছে স্যার। সো এখন এই টেবিলের হেডার আছে কি নাই সেটা আমরা কিভাবে বুঝবো, বা আপনাদের পরীক্ষার সময় যদি কোনো টেবিল দেওয়া হয় ওই টেবিলের মধ্যে কোনো হেডার অংশ আছে কি নাই কিভাবে বুঝবো? বোঝার সবচেয়ে ইজিয়েস্ট যেই মাধ্যমটা সেটা হচ্ছে, দেখেন স্যার, আপনি যদি এই আউটপুটের জন্য যদি এই কোড লেখেন ইটস ওকে, ঠিক আছে স্যার, এখানে কোনো এখানে কোনো টিএইচ বা টেবিল হেডার ট্যাগ ব্যবহার করার প্রয়োজন নেই, ঠিক আছে স্যার। বাট যদি ব্যবহার করতে চান এই প্লেস এবং পোস্টাল কোডের ক্ষেত্রে আপনি এখানে টিডির বদলে আপনি টিএইচ লিখতে পারেন, টিডির বদলে টিএইচ কোথায় কোথায় আমার হচ্ছে, তখন দেখেন স্যার এখন টিএইচ আমি ব্যবহার করলে আমার কিন্তু আলাদা করে আর টিডির ব্যবহার করার প্রয়োজন হচ্ছে না। সো টিএইচ দ্বারা বোঝায় টেবিল হেডার, ঠিক আছে, একটা টেবিল ডেটার যেই কাজ ঘরের মধ্যে ডেটা রাখা, টেবিল হেডারেরও সেম কাজ, যে একটা নির্দিষ্ট ঘরের মধ্যে ডেটা রাখা, ঠিক আছে স্যার। বাট পার্থক্যটা কোথায় একটু দেখেন, আমি এখানে কি করলাম, প্লেস এবং পোস্টাল কোডের যে টিডি ছিল সেই টিডি মুছে টিএইচ লিখে দিলাম। টিএইচ লিখলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে এই যে প্লেস লেখাটা দেখতেছেন, এই প্লেস লেখাটা দেখতেছেন আর পোস্টাল কোড লেখাটা দেখতেছেন, এই লেখা দুইটা বোল্ড অক্ষরে দেখাবে, গাঢ় কালারে দেখাবে, বোল্ড অক্ষরে দেখাবে, কারণ এখন এটা দ্বারা বোঝানো হচ্ছে এটা হচ্ছে টেবিল হেডার, আর কোনো ডিফারেন্স নেই। আপনি যদি টিএইচ এর জায়গায় যখন টিডির জায়গায় যখন টিএইচ ব্যবহার করবেন তখন যেই সিম্পল যে লেখাগুলো ছিল, নর্মাল যেই টেক্সটগুলো ছিল সেগুলো হচ্ছে বোল্ড আকারে হয়ে যাবে, ঠিক আছে, বোল্ড অক্ষরে দেখাবে, একটু গাঢ় অক্ষরে দেখাবে। এটাই হচ্ছে টিএইচ এর মেইন হচ্ছে কাজ, আর কোনো কাজ নাই। এখন পরীক্ষার সময় আপনারা যদি দেখেন যেই টেবিলটা আপনাদেরকে তৈরি করতে দিছে সেই টেবিলের মধ্যে
যে প্রথম যেই রোটা আছে, রো এর ঘরগুলো বোল্ড অক্ষরে লেখা আছে, তখন অবশ্যই আপনি বুঝে নেবেন যে এখানে হচ্ছে আমার টিএইচ ব্যবহার করে তথ্যগুলো প্রদান করতে হবে, টিডি ব্যবহার করলে এখানে হবে না। আর যদি আপনাকে এই লেখাগুলো যদি বোল্ড অক্ষরে যদি না থাকে, যদি নর্মাল টেক্সটে থাকে, যদি নর্মাল টেক্সটে থাকে, তখন আপনাকে কি ব্যবহার করতে হবে? টিডি ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে যদি আপনি টিএইচ ব্যবহার করেন তাহলেও ভুল আমি বলবো না, ঠিক আছে? কারণ এই প্লেস অ্যাকচুয়ালি বা পোস্টাল কোড অ্যাকচুয়ালি এই কলামকে নির্দেশ করতেছে, ঠিক আছে স্যার? এটা হচ্ছে নির্দেশক। এই কলামের মধ্যে কি ধরনের ডেটা থাকবে বা এই ডেটার মিনিং কি সেটা বোঝা যাবে এই কলামের প্রথম যেই ঘরটা থাকবে সেই ঘর দ্বারা, ঠিক আছে স্যার? সো এইটাকে আপনারা যদি গাঢ় বোল্ড অক্ষরে যদি নাও থাকে, তারপরে যদি আপনারা টিএইচ লিখে দেন, আমার মতে এটা ভুল হবে না, ঠিক আছে? সো আপনারা লিখতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি বোল্ড অক্ষরে থাকে, এরপর যদি আপনারা টিএইচ ব্যবহার না করে টিডি ব্যবহার করেন, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই মার্কস কাটা যাবে, ঠিক আছে স্যার? সো আপনাদেরকে বুঝতে হবে যে কখন টিডি ব্যবহার করবেন, কখন টিএইচ ব্যবহার করবেন। টিএইচ যখন ব্যবহার করবেন তখন আর টিডি ব্যবহার করার দরকার নাই, আবার যখন টিডি ব্যবহার করবেন তখন আবার আলাদা করে টিএইচ ব্যবহার করার প্রয়োজন নেই, ঠিক আছে স্যার? সো টিএইচ আমার ক্ষেত্র বিশেষে আসবে। টিডি, টিআর এবং টেবিল, টেবিল রো, টেবিল ডাটা এবং টেবিল যে ট্যাগটা, এই তিনটা ট্যাগ যে কোনো ওয়েব পেজে যে কোনো টেবিল প্রদর্শন করার সময় আমার এই তিনটা ট্যাগ অবশ্যই লাগবে। আর টিএইচ বা টেবিল হেডার যেই ট্যাগটা, এই ট্যাগটা আমাদের পরীক্ষার প্রশ্ন বা উদ্দীপক দেখে বুঝে তারপর হচ্ছে অ্যান্সার করতে হবে, ঠিক আছে স্যার? ওকে, আমরা এখন যেই কাজটা দেখবো, আমরা এখন আরেকটা টেবিল দেখবো আজকে। সেটা হচ্ছে এই টেবিলটা মুছে দিই স্যার, আমরা আরেকটা টেবিল তৈরি করার জন্য প্রয়োজনীয় কোড লিখবো। সেটা হচ্ছে খুব ইজি টেবিল, আশা করি আপনারা পারবেন সবাই। খুব দ্রুত আপনারা ভিডিওটা এখন পজ করে এই আউটপুটটা প্রকাশের জন্য প্রয়োজনীয় এইচটিএমএল কোডগুলো লিখে ফেলেন, ঠিক আছে স্যার? দেখেন, মিলা দেখেন ঠিক আছে কিনা, আমার কোডের সাথে আপনার কোডটা ঠিক আছে কিনা। ঠিক আছে স্যার, আমাদের এখানে টেবিল রো কয়টা? দুইটা। এই কারণে আমি কি করছি দেখেন, এখান থেকে এই পর্যন্ত এইটা হচ্ছে আমার একটা ফার্স্ট রো, আর এইটা হচ্ছে আমার সেকেন্ড রো। প্রত্যেকটা রো এর মধ্যে ঘর আছে আমার কয়টা? 1 2 3 4। সেকেন্ড রো এর মধ্যে ঘর আছে কয়টা? 4টা। সো এই যে প্রথম রো এর মধ্যে আমার টিডি কয়টা দেখেন, এই একটা, দুইটা, তিনটা, চারটা। ঠিক আছে স্যার, যেগুলার মান হচ্ছে সিরিয়ালি ABCD। আবার সেকেন্ড রো এর মধ্যে আমার ঘর কয়টা? 4টা। সেকেন্ড রো এর মধ্যে আমার ঘরের মানগুলো কি কি? EFGH। একটার মধ্যে রাখছি EFGH। ঠিক আছে স্যার, শুরুতে টেবিল, লাস্টে টেবিল। যারা যারা পারছেন তাদেরকে কনগ্রাচুলেশনস। ওকে, এখন খুব ভালো কথা, আমরা খুব ইজি একটা টেবিল করে ফেলছি। এখন অনেক সময় আপনারা দেখবেন যে এরকম থাকে,
আপনারা দেখবেন যে এরকম থাকে, ঠিক আছে স্যার, এরকম থাকবে একাধিক ঘর মিলে একটা সিঙ্গেল ঘর একটা টেবিলের মধ্যে। এখানে দেখেন স্যার, এখানে হচ্ছে পাশাপাশি অনেকগুলো ঘর মিলে একটা ঘর হয়েছে, আবার এই ক্ষেত্রে দেখেন উপরে নিচের অনেকগুলো ঘর মিলে একটা ঘর হয়েছে। সো আমরা কিন্তু শুরুর দিকে বলছিলাম, মনে আছে যে কখন কল স্প্যান কখন রো স্প্যান ব্যবহার করতে হবে, ঠিক আছে স্যার। সো আপনি যখন পাশাপাশি অনেকগুলো ঘর মিলে যখন একটা ঘর হবে, দেখেন স্যার এই যে পাশাপাশি যে ঘরের যে পাশাপাশি অনেকগুলো ঘর মিলে যে একটা ঘর হচ্ছে, এখানে রো কয়টা, এখানে রো কিন্তু একটা সেম রোতে আছে। এই ঘরগুলো কোথায় আছে, সেম রো বা সেম একই সারিতে আছে। বাট ঘরগুলো, এই ঘরগুলো আমি যে তিনটা ঘর বললাম, কিভাবে বললাম দেখেন, কারণ এখান থেকে এই দাগটা হওয়ার কথা ছিল, এই দাগটা এখানে আসার কথা ছিল, বাট এই দাগগুলো বা এই বর্ডারগুলো এখানে আসেনি বিধায় যেটা হয়েছে যে, বা এ হচ্ছে এই ঘরগুলোকে উঠতে দেয়নি, তার ফলে কি হয়েছে, এ এখানে কি ছিল স্যার, এখানে হচ্ছে বি এর ঘর ছিল, আর এখানে হচ্ছে সি এর ঘর ছিল, বা সি এর জায়গা ছিল, বি এর জায়গা ছিল। এ কি করছে, বি এবং সি কে তার জায়গা থেকে উচ্ছেদ করে তাদের জায়গা এ দখল করে নিয়েছে। এখন এই যে এ বি আর সি যেই ঘরগুলো আমি মুছে ফেললাম, এ ছিল আমার ফার্স্ট কলামে, বি ছিল সেকেন্ড কলামে, আর সি ছিল থার্ড কলামে। এখানে কিন্তু কলাম কিন্তু ভিন্ন ভিন্ন, বাট রো কিন্তু একটাই, ঠিক আছে স্যার। যখন ভিন্ন ভিন্ন কলামের ঘর, যখন খুব ভালো করে শুনেন স্যার, যখন ভিন্ন ভিন্ন কলামের ঘরগুলো মিলে একটা ঘরে পরিণত হবে, তখন আমরা যে অ্যাট্রিবিউটটা ব্যবহার করব তার নাম হচ্ছে কল স্প্যান। কল স্প্যান কখন ব্যবহার করবেন, যখন ভিন্ন ভিন্ন কলামের ঘরগুলো নিয়ে একটা সিঙ্গেল ঘর এর প্রকাশ করা হয়, বা একটা সিঙ্গেল কলামের প্রকাশ করা হয়, তাকে বলা হয় কল স্প্যান, ঠিক আছে স্যার। আচ্ছা, এবার আসেন আমরা এতটুকু অংশ কোড একটু এডিট করি। এডিট করব কিভাবে দেখেন, এখানে বি আর সি এই ঘর দুইটা কিন্তু নাই, বা বি আর সি ডেটাগুলা কিন্তু নাই। তাহলে আপনাকে কোড থেকে কি করতে হবে, এই যে বি এর জন্য যেই টিডি ছিল, এই টিডি সহ বি আর সি, সি এর জন্য যেই টিডি ছিল, এই বি আর সি অংশটা গুলো মুছে দিতে হবে, কারণ আমার এই ঘরে তো বি আর সি এর কোনো ডেটাই নাই। যেহেতু ডেটা নাই, আমি কি করব, বি আর সি এর দাগগুলো মুছে ফেলবো, ঠিক আছে স্যার। আচ্ছা, এখন দেখেন এ কি করছে, এ বি এবং সি এর জায়গা দখল করছে, ঠিক আছে স্যার। সো যেহেতু এ বি এবং সি এর জায়গা দখল করছে, সেহেতু আমরা এ যেই ট্যাগের মধ্যে লিখছি, এ এর জন্য যেই টিডি লিখছি, সেই টিডির মধ্যে আমরা এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করব। কল স্প্যান অ্যাট্রিবিউটটা কোথায় ব্যবহার করব, এই টিডির মধ্যে, ঠিক আছে স্যার। টিডির মধ্যে আমরা ব্যবহার করব কল স্প্যান। এখন কল স্প্যান অ্যাট্রিবিউটের ভ্যালু কি দিব, কল স্প্যান অ্যাট্রিবিউটের ভ্যালু কি লিখব, দেখেন স্যার এই যে এখন এ যেই ঘরটা বা যেই ডেটাটা, এ ডেটাটা কয়টা ঘর মিলে আছে, তিনটা ঘর, তিনটা কলামের ঘর মিলে আছে। এর জন্য নিজের জন্য যেই ঘর ছিল সেই ঘরটাও আছে তার দখলে, বি এর জন্য যেই ঘর বা সেল, সেই সেলটাও হচ্ছে এ এর দখলে, আর সি এর জন্য যেই ঘর বা সেল, সেই ঘরটাও হচ্ছে আমার এর দখলে। তাহলে এ হচ্ছে কয়টা কলামের জায়গা নিয়ে সে থাকতেছে, তার নিজের জায়গা নিয়ে থাকতেছে, তার নিজের কলামের জায়গা নিয়ে থাকতেছে, এবং পার্শ্ববর্তী আরো দুইটা ঘরের জায়গা নিয়ে সে থাকতেছে। সে হচ্ছে মোট তিনটা ঘরের জায়গা নিয়ে থাকতেছে। যেহেতু সে মোট তিনটা ঘরের জায়গা নিয়ে থাকতেছে, সেহেতু কল স্প্যানের ভ্যালু হবে 3, ঠিক আছে স্যার। এ তার নিজের, এ তার নিজের জায়গা প্লাস বাকি দুজনের জায়গা, মোট হচ্ছে তিনটা ঘর মিলে সে থাকতেছে। সো কল স্প্যান অ্যাট্রিবিউটের ভ্যালু হবে কত স্যার, 3, ঠিক আছে স্যার। ডান। আপনি যদি এইভাবে লেখেন, বি আর সি এর ঘরগুলো যদি মুছে দেন, কোডগুলো যদি মুছে দেন, এবং এ এর পাশে যেই টিডি ট্যাগটা আছে ওপেনিং ট্যাগ, তার মধ্যে যদি স্পেস দিয়ে কল স্প্যানের ভ্যালু 3 দিয়ে দেন, আপনার আউটপুটে এভাবে শো করবে, ঠিক আছে স্যার। এবার আসেন
এইটা আশা করি পারবেন সবাই, তাই না স্যার? এখান থেকে দেখেন কি মিসিং, এখানে এইচ মিসিং ছিল, তো এইচ আমাদের কোথায় আছে? এখানে আছে। তো এইচ আমাদের কি করতে হবে? এইচ এর জন্য যে টিডি যে ট্যাগটা আছে এই ট্যাগটা আমাদের মুছে ফেলতে হবে। ঠিক আছে স্যার, মুছে ফেললাম, খুব ভালো কথা। এখন কি হবে দেখেন, এই ঘরটা এইচ এর ঘরটা কে নিছে? এটা কি জি নিছে এইচ এর ঘরটা? না, জি কিন্তু নেয় নাই, এখানে এইচ এর ঘরটা নিছে ডি। তাহলে ডি কোথায় আছে? ডি আছে এখানে। তাহলে ডি এর মধ্যে আমার কি করতে হবে? একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। এখানে কোন অ্যাট্রিবিউটটা ব্যবহার করব আমি? এখানে আমি অ্যাট্রিবিউট ব্যবহার করব রো স্প্যান। কেন রো স্প্যান ব্যবহার করব? কারণ দেখেন, এই যে ডি এবং এইচ এরা সেম কলামে আছে, সেম কলামে আছে দেখেন, বাট ডি কিন্তু আছে ফার্স্ট রোতে, এইচ আছে সেকেন্ড রোতে। দুইটা ভিন্ন ভিন্ন রোতে ডেটা গুলো আছে, বাট সেম কলামে আছে। যেহেতু ভিন্ন ভিন্ন রো এর মধ্যে এই ডেটাগুলো আছে, বা ভিন্ন ভিন্ন রো এর ঘরগুলো মিলে একটি ঘরে পরিণত হয়েছে, সেহেতু আমরা যে অ্যাট্রিবিউটটা ব্যবহার করব তার নাম হচ্ছে রো স্প্যান। ঠিক আছে, আমি কি বুঝতে পারছি স্যার? সো এখন দেখেন এই ঘরটা কে নিছে? ডি নিছে। তাহলে ডি এর যেই ওপেনিং ট্যাগ থাকবে টিডি, সেই টিডির মধ্যে আমাদের কি করতে হবে? একটা স্পেস দিয়ে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে রো স্প্যান। এখন রো স্প্যানের ভ্যালু আমরা কত দিব? ডি কয়টা ঘর মিলে আছে দেখেন, দুইটা ঘর মিলে আছে, ডি তার নিজের ঘর এবং এইচ এর ঘর, এই দুইটা ঘর মিলে আছে বিধায় এখানে রো স্প্যানের ভ্যালু কত স্যার? 2। ঠিক আছে স্যার, আপনি যদি এখন এই কোডটা, পূর্বে যে কোডটা লিখছিলেন সেটা যদি এডিট করে যদি এইভাবে লিখে দেন, আপনার আউটপুটে কিন্তু এইভাবে শো করবে। ঠিক আছে স্যার, ইজি না স্যার? কল স্প্যান, রো স্প্যান, বাট এই জায়গাটায় স্টুডেন্টরা অনেক উল্টাপাল্টা করে ফেলে। ঠিক আছে, আপনি জাস্ট খেয়াল রাখবেন যে যখনই প্রভাব পড়বে একাধিক কলামের উপরে, এইখানে কি হয়েছে স্যার দেখেন, একাধিক কলাম মিলে একটা সিঙ্গেল কলামের পরিণত হয়েছে। যখনই কলামের উপরে ইফেক্ট পড়বে তখন যে অ্যাট্রিবিউটটা ব্যবহার করবেন সেটা হচ্ছে কল স্প্যান। আর যখন রো এর উপর ইফেক্ট পড়বে, এখানে সেম কলাম আছে বাট দুইটা রো, দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট রো, এটা হচ্ছে ফার্স্ট রো, এটা হচ্ছে সেকেন্ড রো, দুইটা রো এর ঘর মিলে হচ্ছে একটা ঘর হয়েছে। যখন রো বা সারির উপর ইফেক্ট পড়বে তখন যে অ্যাট্রিবিউটটা ব্যবহার করবেন সেটা হচ্ছে রো স্প্যান। ঠিক আছে স্যার? সো আশা করতেছি আপনারা ব্যাপারগুলো বুঝতে পারছেন।